অমাবস্যার কালো রাত। জঙ্গলের নিস্তব্ধতা ভাঙল দূরে কোনো রাত জাগার শব্দে। লিপি চোখ মেলে চারপাশটা দেখল এবং সঙ্গে সঙ্গে তার মাথার পাশে তীব্র ব্যথা করে উঠল। কোনো ক্রমে ব্যথাটা সহ্য করে সে একটু ধাতস্থ হতেই বুঝল যে তাকে বেঁধে রাখা হয়েছে। কারা বেঁধেছে তাকে, মানে কি এসবের? তখনই তার চোখ গেল নিজের আশেপাশে। লিপি দেখল সে বাঁধন্ত অবস্থায় পড়ে আছে জঙ্গলের মধ্যে এক বহু প্রাচীন ভগ্নপ্রায় মন্দিরের চাতালে। অমানিসার কালো ছায়া যেন আরো ভয়ঙ্কর করে তুলেছে এই জায়গাটাকে। হঠাৎ একটা পাশবিক গগনভেদী হুঙ্কারে গোটা মন্দির কেঁপে উঠল। লিপির শরীর থরথর করে কাঁপছে। তার মনে ডঙ্কা বেজে উঠল এক তীব্র বিভীষিকার আগমনীর। এমন সময় মন্দিরের ভিতর থেকে একজোড়া জ্বলন্ত চোখ দেখতে পেল লিপি। উফ, কি হিংস্র সেই দুটো চোখ! কার চোখ ওগুলো? আস্তে আস্তে বেরিয়ে আসতে লাগলো সেই ভয়ঙ্কর চোখের অধিকারী মন্দিরের ভিতর থেকে। সেই ভয়ঙ্কর বিভীষিকাকে চাক্ষুষ করল লিপি এবং সে প্রাণ ভয়ে চিৎকার করে উঠল। নমস্কার, আমি পার্থপ্রতিম। রহস্যের অন্ধকারে ইউটিউব চ্যানেলে আজ আপনাদের জন্য রেখে গেলাম বৈশম্পায়ন দাশের কলমে অর্ধভাওরি। তিনটি বান্ধবী নিজেদের মতো ছুটি কাটাতে যায়, কিন্তু সেখানে তাদের পিছনে পড়ে যায় এক ভয়ানক পিশাচিনী। পিশাচিনী নাকি তাদের উপর বদলা নিতে চায়, কিন্তু কেন? এই পিশাচিনীর পরিচয় বা কি? আর এই তিনটি মেয়ের পরিচয় বা কি? এর পিছনে কি আছে তাদের অতীতের কোনো রহস্য, নাকি কোনো কালো জাদুর অচেনা অধ্যায়? আমাদের চ্যানেল তো ভালোই চলছে রে। 850K ক্রসিং এখন। খুব শিগগিরই 1 মিলিয়ন হয়ে যাবে। বেশ তৃপ্তির সুরে বলল অনিতা। মধুরিমা হেসে বলল, শুধু সময়ের অপেক্ষা বেবি, তারপর আর আমাদের পায় কে। কিন্তু নেক্সট ট্রিপটা আর বাইরে কোথাও নয়, এবার একটু গ্রাম বাংলায় ঢু মারা যাক, বুঝলি? এখন গ্রামের আলাদাই ক্রেজ। সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল ঋদ্ধিমা। মধুরিমা অনিতার দিকে তাকিয়ে বলল, ঋদ্ধি ঠিকই বলেছে। এই, এবার কিন্তু আমরা গ্রামের রাস্তায় ধরছি। ভাই, আগে তুই যে কোনো একটা ছেলের রাস্তা পাকাপাকি ভাবে ধর, তারপর ওসব অন্য কিছু ধরাধরির কথা বলিস। ব্যঙ্গের সুরে বলল অনিতা। সঙ্গে সঙ্গে ঋদ্ধিমা হেসে উঠল। পারিসও বটে তুই, বাবারে বাবা। অনিতা, মধুরিমা আর ঋদ্ধিমা সেই কলেজ লাইফ থেকে এই ত্রিদেবীর বন্ধুত্ব। সময়ের সাথে সাথে সেই বন্ধুত্ব আরো গাঢ় হয়েছে। তিনজনেই বাল্যকালে বাবা মাকে হারিয়েছে। কলেজে পড়াকালীন তারা অনেক জায়গায় ট্রিপে যেত। কলেজ শেষ হওয়ার পর চাকরির সূত্রে তারা বিভিন্ন শহরে চলে যায়। কিন্তু যাযাবরের মন কি সংসারে টেকে? তিন বন্ধু তাই ঠিক করে ঘুরে বেড়ানোকেই তারা নিজেদের পেশা বানাবে। সেই মতো নিজ নিজ চাকরি ছেড়ে কলকাতায় ফিরে এসে তারা একটা ভ্রমণের ভ্লগিং চ্যানেল শুরু করে ইউটিউবে। গত 1.5 বছর ধরে বেশ হই হই করেই চলে যাচ্ছে তাদের। কিন্তু কোথায় যাওয়া যায়? গ্রাম বাংলা তো একটা বিরাট এরিয়া। নির্দিষ্ট কোথাও যেতে হবে যেখানে তেমন কেউ যায়নি কখনো, যেটার একটা ঐতিহাসিক মূল্য আছে, কোনো এক্সোটিক জায়গা, বলল অনিতা। এবার মধুরিমা বলে উঠল, হিস্ট্রি প্রফেসর বয়ফ্রেন্ড থাকতেও নাকি আমাদের জিজ্ঞেস করছে গ্রাম বাংলায় ঐতিহাসিক ঘুরতে যাওয়ার কথা। আরে ওকেই জিজ্ঞেস করে নে না ভাই। অনিতা এবার ল্যাদ কাটিয়ে উঠে বসে বলল, এটাই বেস্ট হবে। দাঁড়া, আমি প্রণবকে ফোন করি।
এই বলে অনিতা ফোন লাগালো। ফোনের ও প্রান্ত থেকে ভেসে এলো প্রণবের গলা। হ্যালো ম্যাডাম, কি ব্যাপার আজ সকাল সকাল আমাকে মনে পড়লো? একটা জিনিস জিজ্ঞেস করার আছে তোমাকে, ওই জন্য ফোন করলাম। একটু বলতে পারবে? কি জিনিস? আমরা মানে আমি, ঋদ্ধি আর মধু এমন কোনো একটা গ্রামে যেতে চাই যেটার একটা হিস্টোরিক সিগনিফিকেন্স আছে, বুঝলে? একটা খুব অন্যরকম জায়গা, যেটা খুবই কম লোক জানে, অথচ সেই গ্রামে অনেক কিছু আছে। আরে তোমরা তো আমার গ্রামেই তাহলে যেতে পারো, বলল প্রণব। তোমার গ্রাম? তোমার বাড়ি তো যোধপুর পার্কে। অবাক হয়ে বলল অনিতা। আরে বাবা, যোধপুর পার্কে তো আমার এখনকার বাড়ি, কিন্তু আমি বলছি আমার পৈতৃক বাড়ির কথা, বলল প্রণব। তো কোথায় তোমার এই গ্রাম? জিজ্ঞেস করলো অনিতা। আমার পৈতৃক গ্রাম হচ্ছে নিহারপুর, পুরুলিয়া জেলায়, একদম ঝাড়খণ্ড বর্ডারের লাগোয়া। গ্রামের অনেক ইতিহাস আছে এবং সেগুলো বেশ এক্সাইটিং। কি যাবে নাকি তোমরা ওখানে? আর কথা বাড়ালো না অনিতা। সে তৎক্ষণাৎ নিহারপুর যেতে রাজি হয়ে গেল। মধুরিমা আর ঋদ্ধিমাও রাজি হয়ে গেল। সবাই মিলে ঠিক করল নভেম্বরের শুরুর দিকে তারা নিহারপুরে পাড়ি দেবে। কালো আর্টিগাটা হাইওয়ে ধরে এগিয়ে চলেছে। সন্ধে 8:30 বাজে। কলকাতা থেকে গাড়ি করে নিহারপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে অনিতা, মধুরিমা ও ঋদ্ধিমা। গাড়ি চালাচ্ছে প্রণব। কিছুক্ষণ হলো তারা পুরুলিয়া শহর ছাড়িয়েছে। মধুরিমা প্রণবকে জিজ্ঞেস করল, আর কতক্ষণ লাগবে রে? প্রণব বলল, আরো 1 ঘন্টা মতো লাগবে। আরো 1 ঘন্টা? শিট ম্যান, গা হাত পা পুরো ধরে গেল। 5 ঘন্টার কাছাকাছি জার্নি হয়ে গেল। চল না কোথাও একটু দাঁড়ানো যাক। আলমোড়া ভাঙতে ভাঙতে বলল ঋদ্ধিমা। অনিতা এই কথায় সায় দিয়ে বলল, ঠিকই বলেছিস। প্রণব, কোনো একটা দোকানে দাঁড়াও না, কাছে পিঠের মধ্যে। একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নেওয়া যাবে। যেমন কথা তেমন কাজ। প্রণব একটা ছোট চায়ের দোকানের সামনে গাড়ি থামালো। ঋদ্ধিমা বলল, কোথায় ধাবা টাবাতে দাঁড়াবে তা নয়, কোথাকার একটা ভাঙাচোরা দোকানে এসে দাঁড়াচ্ছে। ওরে আমার মহারানী, এটা জঙ্গলমহলের একটা প্রত্যন্ত এলাকা, তোর কলকাতা নয়। যা পাচ্ছিস তাই দিয়েই কাজ চালা। বিদ্রুপের স্বরে মধুরিমা ধমকালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন ফালতু কথা না বলে চল কিছু খেয়ে নেওয়া যাক দোকানটায়। নিহারপুর এখনো অনেকটা রাস্তা। অনিতা বলল গাড়ি থেকে নামতে নামতে। সবাই গাড়ি থেকে নেমে দোকানটার দিকে গেল। অনিতা আশপাশটা দেখছিল। রাত ধীরে ধীরে অনেক গাঢ় হয়ে নেমে আসছে। চারিদিকে ধু ধু করছে ফাঁকা মাঠ আর বিরাট বিরাট সব গাছ। দূরে জঙ্গলের ঘনঘটা। দোকানে ঢুকে প্রণব দোকানদারকে বলল, দাদা 4 কাপ চা দেবেন তো, আর সাথে কিছু খাওয়ার জিনিস আছে। দোকানদার প্রণবের দিকে তাকালো। লোকটার চোখ দেখে বোঝা গেল যে সে নেশায় আচ্ছন্ন। কোনো কথা না বলে দোকানদার চা বানাতে লাগলো। উফ, পুরো পরিবেশটা কেমন একটা রোমাঞ্চকর হয়ে গেছে বল। অনিতাকে উৎসাহের সাথে বলল ঋদ্ধিমা। অনিতা ফোন ঘাটছিল। এবার চারদিকে চেয়ে বলল, একটা ফিলিং ব্যাপার আছে। কিছুক্ষণের মধ্যে চা তৈরি হলো এবং সকলে খেতে লাগলো। চায়ে চুমুক দিয়ে অনিতা আবার বলে উঠল, আচ্ছা প্রণব, তুমি এই গ্রামের বাড়ির ব্যাপারটা আমায় আগে কখনো বলোনি কেন? আরে গ্রামের বাড়িটা আমার পৈতৃক বাড়ি। আমার বাবা মা যখন বেঁচে ছিল তখন ওরা এখানেই থাকতো। আমি মাধ্যমিকের পরে দার্জিলিংয়ে বোর্ডিংয়ে চলে যাই, আর তার কিছু বছরের মধ্যেই বাবা মাও মারা যায়। তাই আর নিহারপুরে কখনো ফিরিনি, সেই জন্যই তোমাকেও বলিনি। প্রণব হেসে উত্তর দিল। অনিতা পাল্টা কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় ঋদ্ধিমা অনিতাকে বলে উঠল, আরে ভাই, তোর বিএফের জন্য একটা এক্সোটিক জায়গায় যেতে পারছি তো তুই কি এসব পাশ ঘাটতে বসলি? হ্যাঁ, জাস্ট চিল গার্ল। অনিতার মুখে আবার চেনা হাসি ফুটে উঠল। তুই ঠিকই বলেছিস ঋদ্ধি। চলো প্রণব, এবার আমরা রওনা দিই।
তিন বন্ধু এবার গাড়ির দিকে এগিয়ে গেল। প্রণব টাকা মিটিয়ে গাড়ির দিকে যাচ্ছে এমন সময় দোকানদারের একটা কথায় তারা সকলে থমকে দাঁড়ালো। মৃত্যুর দিকে এগোচ্ছেন আপনারা বটে, সবাই থাকতে ফিরে যান। ভবিষ্যৎ ভয়ঙ্কর, ভয়ঙ্কর ভবিষ্যৎ, নিস্তার নেই, নিস্তার নেই। প্রণব সঙ্গে সঙ্গে দোকানদারের দিকে ফিরে তাকালো। গম্ভীর গলায় সে বলল, এসব কি বলছেন আপনি? দোকানদার কিন্তু আর কোনো সাড়া দিল না। অনিতা ও ঋদ্ধিমাও একটু থতমত হয়ে দাঁড়িয়ে রইল। এবার মধুরিমা বলল, আরে মাল তো পুরো নেশায় ফিট, আর মাতালের আবল তাবল শুনে তোরাও দাঁড়িয়ে পড়লি। ধুর, তোরা গাড়িতে ওঠ। এই প্রণব, তুই গাড়িটা স্টার্ট দে বাবা। মধুরিমার কথা মতো সবাই গাড়িতে উঠে পড়ল। প্রণব গাড়িতে স্টার্ট দিল। অন্ধকার রাস্তা দিয়ে গাড়ি ধেয়ে চলতে লাগলো নিহারপুরের উদ্দেশ্যে। রাত 9টা। কালো আর্টিগাটা অন্ধকারে ঘেরা মেঠো রাস্তা দিয়ে ধেয়ে চলেছে। বহু বছর পর নিহারপুরে আসছে প্রণব। সামনে অমাবস্যা, তাই অন্ধকারটা আরো গাঢ় লাগছে। তার উপর চোখ লেগে আসছে বারবার প্রণবের। এখন স্টিয়ারিং ছাড়তে পারলে সে বাঁচে। হঠাৎ প্রণবের ফোনটা বেজে উঠল। মধুরিমা ও অনিতা সিটে ঘুমোচ্ছে। ঋদ্ধিমা বিরক্তির স্বরে বলল, ভাই ফোনটা ধর জলদি। উফ। প্রণব সঙ্গে সঙ্গে ফোনটা ধরল। ফোনের ও প্রান্ত থেকে ভেসে এলো তার কাকাতো ভাই কিশোরের গলা। হ্যাঁ হ্যালো, কতদূর আছিস? আরে কখন পৌঁছবি? আর একটু সময় লাগবে রে। এই তোরা খেয়েছিস? হাই তুলতে তুলতে প্রণব উত্তর দিল, হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আচ্ছা তুই কি ও রাস্তায়? হ্যালো 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 কিশোর, আরে তোর কথা কাটছে রে। হ্যালো হ্যালো। বেশ কয়েকবার বলল প্রণব, কিন্তু ফোনটা কেটে গেল। সে দেখল নেটওয়ার্ক একদমই নেই। ঋদ্ধিমা প্রশ্ন করল, কার ফোন ছিল রে? আরে আমার কাকাতো ভাই কিশোর, কখন আসবো আমরা জিজ্ঞাসা করছিল আর কি। এই তোর এই ভাইটা তোর মতোই হট নাকি? হ্যাঁ, লাস্যময় স্বরে প্রশ্নটা করল ঋদ্ধিমা। লেট যাচ্ছে, তোর মজা ও সেবার কোনো অভাব হবে না। বাঁকা হেসে উত্তর দিল প্রণব। এইসব হাসি ঠাট্টার মধ্যে গাড়ি এগিয়ে চলল। মেঠো রাস্তাটা যেই মোড়ে শেষ হচ্ছে সেখান থেকে রাস্তা দুভাগ হয়ে গেছে। প্রণব মোড় থেকে গাড়িটা ডান দিকের রাস্তাটায় নামিয়ে দিল। হঠাৎ কুয়াশাটা যেন খানিকটা বেড়ে উঠল। ঋদ্ধিমার চোখ লেগে আসছে, তবুও সে দেখতে পেল আশেপাশের জঙ্গলটাকে। অন্ধকার এই গ্রাম্য পরিবেশে তার দারুণ লাগছে। সে বুঝতেও পারল না কখন তার চোখ লেগে এলো। হঠাৎ সজোরে গাড়িটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। প্রায় সামনে ছিটকে এলো অনিতা, মধুরিমা ও ঋদ্ধিমা। তাদের সকলেরই ঘুম হাওয়া হয়ে গেছে। বুক ধরফর করতে লাগলো সবার। কি হলো প্রণব? অ্যাক্সিডেন্ট করলে নাকি? প্রচন্ড উদ্বিগ্ন স্বরে বলে উঠল অনিতা। প্রণবের নিজের অবস্থাই তখন খারাপ। সে উত্তর দিল, না না, আমি মানে আমার হঠাৎ যেন মনে হলো কিছু আমাদের গাড়ির উপর ঝাঁপ দিল যেন, তাই আমি ওভাবে ব্রেকটা মারলাম। ঋদ্ধিমা এবার বলল, চল তো নেমে দেখা যাক। মধুরিমা এই কথার প্রতিবাদ করে উঠল, তুই কি খেপেছিস ঋদ্ধি? ভালো করে চারিদিকটা চেয়ে দেখ। রাস্তার দুদিকে ধুধু করছে জঙ্গল, আর তার উপর এত রাত। কোনো দরকার আছে বেকার বেকার বাহাদুরি করার? তারপর সে প্রণবের দিকে তাকিয়ে বলল, প্রণব, তুই জলদি গাড়িটা চালিয়ে তাড়াতাড়ি তোর গ্রামের বাড়িতে নিয়ে চল ভাই। প্রণব বলল, এত রাতে এসব আর না ঘাটাই ভালো। হয়তো আমারই চোখের ভুল ছিল। এই বলে সে গাড়ি স্টার্ট করতে গেল। ঠিক তখনই একটা অদ্ভুত হাসির খলখলে স্রোত খেলে গেল গোটা এলাকা জুড়ে।
চমকে উঠল সকলে। এই প্রণব, কে হাসলো রে এমন করে? হ্যাঁ, কে হাসলো? ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করে উঠল মধুরিমা। প্রণব নিজেই থতমত খেয়ে গেছে। সে নির্বাক অবস্থায় জানালা দিয়ে বাইরে খুঁজতে লাগলো হাসির উৎসস্থল। হঠাৎ যেন গাড়ির পাশ দিয়ে কিছু যেন একটা নিমেষের মধ্যে ঘুরে চলে গেল। ঋদ্ধিমা চেঁচিয়ে উঠল, এই ওটা কি? হ্যাঁ, ওটা কি? কোনটা? জিজ্ঞেস করলো মধুরিমা। কিছু একটা আমাদের গাড়িকে ঘিরে ঘুরে নিমিষের মধ্যে উধাও হয়ে গেল মধু। অনিতা এবার দৃঢ় গলায় বলল, না প্রণব, আর এখানে দাঁড়িয়ে থেকো না, জলদি গাড়ি চালাও, এখান থেকে শীঘ্রই আমাদের বেরোতে হবে। প্রণব এবার একটু ধাতস্থ হয়েছে। একবার ভালো করে রাস্তা ও রাস্তার ধারের জঙ্গল দেখে এবার সে বলল, আমার একটা ভুল হয়ে গেছে মনে হচ্ছে নিতা। কি ভুল? জিজ্ঞেস করলো অনিতা। আমি ভুল রাস্তায় গাড়ি ঘুরিয়ে নিয়েছি। আমাদের বাড়ির রাস্তাটা মনে হচ্ছে ওই আগের দেমাথা মোড়টার বাঁ দিকে রাস্তা দিয়ে যেতে হয়, আর আমি তো ডান দিকে ঘুরিয়ে দিয়েছি। সত্যি একটা বড় ভুল হয়ে গেছে। লজ্জিত হয়ে বলল প্রণব। প্রণব, তাহলে আর সময় নষ্ট করিস না, জলদি গাড়ি ঘোরা এখান থেকে। মিনতি করে উঠল ঋদ্ধিমা। অনিতা ও মধুরিমার অবস্থাও তখন শোচনীয়। প্রণব গাড়ি ঘোরাতে গেল, কিন্তু গাড়ি স্টার্ট নিল না। বেশ কয়েকবার চেষ্টা করল প্রণব, কিন্তু ফল একই হলো। হঠাৎ অনিতার চোখে পড়ল সামনের রাস্তা দিয়ে কে যেন একটা হেঁটে এগিয়ে আসছে তাদের গাড়ির দিকে। সে চকিতে বলে উঠল, এই প্রণব, ওটা কে আসছে? হ্যাঁ, আমাদের দিকে। প্রণব সামনে তাকালো। গাড়ির আলোতে ও দেখল একটা গাঢ় জমাট বাঁধা অন্ধকার তাদের দিকে এগিয়ে আসছে, এবং তার সঙ্গে একটা শীষের সুর। খুব অদ্ভুত সেই সুর। মাথা ঝিমঝিম করতে লাগলো গাড়িতে উপস্থিত সকলের। অনিতা হঠাৎ নিজের ক্যামেরাটা অন করে দিল। এটা একটা মারাত্মক ভাইরাল কন্টেন্ট হতে পারে। সে চুপচাপ রেকর্ডিং করতে লাগলো। গাঢ় অন্ধকারটা তখন গাড়ির বনেটের একদম সামনে চলে এসেছে। সেই অন্ধকারটা একটা অবয়বে পাল্টে যেতে লাগলো। একটা কালচে লাল আভা জল করে উঠতে লাগলো অন্ধকার অবয়বের মধ্যে। হঠাৎ বুকটা কেঁপে উঠল যেন অনিতার। প্রণব! তারস্বরে চিৎকার করে উঠল অনিতা। আর তখনই গাড়িটা স্টার্ট হয়ে গেল। প্রণব যেন জ্ঞান ফিরে পেল। এক মুহূর্তে ও রিভার্স গিয়ারে ফেলে গাড়িকে পিছনের দিকে ছুটিয়ে দিল। তারপর কোনো মতে গাড়িটা ঘুরিয়ে নিয়ে সোজা সেই দেমাথা মোড়ের দিকে ছুটিয়ে দিল। কিছুক্ষণ পর গাড়িটা পৌঁছালো সেই দেমাথা মোড়ে। সেখান থেকে এবার বাঁ দিকে গাড়ি ঘুরিয়ে দিল প্রণব। এবার গাড়ি নিহারপুরের দিকে ছুটে চলল। গাড়িতে বাকি তিনজন পুরো চুপ ছিল এতক্ষণ। এবার ঋদ্ধিমা নিস্তব্ধতা ভেঙে বলল, ওটা কি ছিল? ওরকম একটা অন্ধকার আমাদের দিকে এগিয়ে কি করে আসছিল? হ্যাঁ, মধুরিমা বা অনিতা কেউই কোনো উত্তর দিতে পারল না। তাদের মনের ভিতরে এখনো সেই আতঙ্কের অনুভূতি পুরোটা কাটেনি। কিছুটা যেতেই একটা দোতলা বাড়ি নজরে পড়ল সবার। প্রণব গাড়ি থামিয়ে বলল, বাড়ি পৌঁছে গেছি। আরে দাদা, কি বলছিস? অবাক মুখে উক্তিটা করল কিশোর। কিছুক্ষণ আগের ঘটনা নিজের কাকাতো ভাইকে শোনাচ্ছিল প্রণব। সমস্তটা শুনে কিশোর এক পন্নায় শিহরিত ও হতবাক। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না যে ওটা কি ছিল, বলল মধুরিমা। ঋদ্ধিমা এখন অনেকটা স্বাভাবিক বোধ করছে। সে আবার নিজের চেনা মেজাজে ফিরে এসেছে। একটা বাঁকা হাসি হেসে সে বলল, দোষ একেই এদিকে বেশ শীত পড়েছে,
তার উপর এত অন্ধকারে গাড়ি চলছিল, কি দেখতে কি দেখেছি আমরা। ফরগেট অ্যাবাউট ইট। এখন খাওয়া দাওয়াটা সবার আগে দরকার। এই প্রণব, খাবার ব্যবস্থাটা কর প্লিজ। কথোপকথন চলছিল সবার। ঠিক তখনই ঘরে খাবারের থালা নিয়ে ঢুকল প্রণবের কাকিমা বিনা পানি। হাসি মুখে থালাগুলো টেবিলে রেখে এসে বলল, আচ্ছা, অনেক গল্প হয়েছে, এবার তোমরা সবাই ভালো করে খাওয়া দাওয়া করো তো দেখি, তারপর বেশ করে ঘুম দেবে। খাবারের বহর দেখে অবাক হয়ে গেল অনিতা, মধুরিমা ও ঋদ্ধিমা। বাসমতি চালের ভাত, চিংড়ি মাছের মালাইকারি, মুরগির মাংস, পাঁপড়, চাটনি, মিষ্টি, এ যেন এক বিয়ে বাড়ির ভুরি ভোজ। মধুরিমা আর ঋদ্ধিমা তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ল খাবারের ওপর। অনিতা আর প্রণব হাসি মুখে খেতে শুরু করল। খাওয়া শেষ করে সবাই হল ঘরে বসল। এতক্ষণে অনিতা ও বাকিরা বেশ ভালো অনুভব করল। অনিতা যথেষ্ট ক্লান্ত। সে বিনা পানিকে বলল, কাকিমা, আজকে আমি উঠি, খুব ঘুম পাচ্ছে, কাল তোমার সাথে জমি আড্ডা দেব। বিনা পানি অনিতার মাথায় হাত বুলিয়ে বলল, কোনো ব্যাপার নয় রে মা, তুই আর তোর বন্ধুরা সবাই ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। আর প্রণব, তুই এবার বিশ্রাম কর। এই বলে বিনা পানি বেরিয়ে গেলেন ঘর থেকে। কিশোর এবার হাই তুলতে তুলতে বলল, আচ্ছা তাহলে আজকে আসি, তোমরা সকলে এখন বিশ্রাম করো। কালকে কিন্তু তোমাদের গ্রামে ঘুরতে নিয়ে যাব, কেমন? ঠিক আছে, বলল প্রণব। তারপর সে অনিতার মাথায় হাত বুলিয়ে বলল, চলো তোমাদের 3 মূর্তিকে ঘরে সেট করে দিয়ে আসি। ঋদ্ধিমা মুচকি হেসে বলল, এইরকম একটা বয়ফ্রেন্ড যদি আমি পেতাম রে অনি, পুরো লাইফ সেট হয়ে যেত ভাই। অনিতা কোনো জবাব দিল না, শুধু একটা ম্লান হাসি হাসল। প্রণব 3 বন্ধুকে ঘরে দিয়ে এসে নিজের ঘরে চলে গেল। এক এক করে 3 জনেই হাত মুখ ধুয়ে বিছানায় চিত হয়ে গেল। বিছানায় গড়াগড়ি দিতে দিতে অতিরিক্ত ক্লান্তির স্বরে ঋদ্ধিমা বলল, আজ যা যা হলো আমাদের সাথে, বাপরে বাপ, এবার দরকার একটা লম্বা ঘুম। মধুরিমা হাই তুলতে তুলতে এই কথায় সায় দিয়ে বলল, সত্যি নিতা, খুব কপাল করে একটা বয়ফ্রেন্ড পেয়েছিলিস ভাই। আচ্ছা, আমি আজ ঘুমোতে গেলাম, কাল থেকে আমাদের ব্লগের কাজ শুরু করতে হবে তো। ঠিক আছে, আমিও শুয়ে পড়ি। এই বলে বিছানায় শুয়ে পড়ল অনিতা। ঘর এখন প্রায় অন্ধকার। একটা নাইট বাল্ব টিম টিম করে জ্বলছে ঘরের এক কোণে। হঠাৎ অনিতা নিজের ক্যামেরাটা অন করে সেটাতে তোলা সেই রাস্তার ভিডিওটা দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ দেখল অনিতা। সেই গাঢ় অন্ধকার অবয়বটা ভিডিওতে নেই। ওই সময় স্ক্রিনটা প্রচণ্ডভাবে ঝিরঝির করছে। অনিতা অবাক হয়ে গেল। সে এটুকু বুঝল যে ব্যাপারটা মোটেই সাধারণ নয়, এর পিছনে একটা রহস্য আছে। এই রহস্যের সমাধান সে করবে, মনে মনে ঠিক করল। খানিকক্ষণের মধ্যেই সে ঘুমের দেশে পাড়ি দিল। সকালে প্রাতরা সারছিল সকলে। অনিতা বিস্কুটে কামড় দিয়ে বলল, আচ্ছা কিশোর, এখানকার সব থেকে ভালো ভালো জায়গাগুলো তুই আজকে আমাদের ঘোরাবি, কেমন? আমাদের ব্লগের কাজ আজ থেকে শুরু করব। কিশোর উৎসাহিত হয়ে বলল, আরে নিশ্চয়ই বৌদি, আমি তো তোমাদের সঙ্গেই থাকবো সারাদিন। এই বলেই সে জিভ কেটে বলল, মাফ করবে দিদি, আমি ভুল করে বৌদি বলে ফেললাম, আসলে দাদা আর তোমার মানে। প্রণব ঘরের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসি হাসছে। ঋদ্ধিমা অনিতার দিকে তাকিয়ে হেসে বলল, দেখেছো বৌদি, তোমার ঠাকুরপো কত কদর করে তোমার। অনিতার মুখে একটা লজ্জার ভাব ফুটে উঠল, কিন্তু পর মুহূর্তে সে মার্জিত কিন্তু প্রতিবদ্ধ গলায় কিশোরকে বলল, দিদি কেন, বৌদি বলবি আমায়। আমি প্রণবের হবু স্ত্রী, কাজে এই আখ্যাটা আমারই প্রাপ্য, শুধুমাত্র আমারই। অনিতার সাথে প্রণবের এবার চোখাচোখি হলো। প্রণবের চোখে প্রসন্নতার ঝিলিক খেলছে।
কিশোর এবার চেয়ার ছেড়ে উঠে বলল, তাহলে সবাই তৈরি হয় না? আজকে 11টা নাগাদ আমরা বেরোচ্ছি। আজ তোমাদের গ্রামের কিছু দারুণ জায়গা দেখাবো। মধুরিমা বলল, বেশ বেশ। আচ্ছা কিশোর, আমরা তাহলে এবার উঠি। ঋদ্ধি চল, জলদি রেডি হয়নি। সকলে যে যার ঘরে তৈরি হতে প্রস্থান করল। নিহারপুর গ্রামের মধ্য দিয়ে হেঁটে যেতে যেতে বেশ ভালো লাগলো অনিতার। দেশের বিভিন্ন প্রান্তে সে আর তার দুই বন্ধু ভ্লগ বানিয়েছে, কিন্তু গ্রাম বাংলার এই মনোমোহিনী স্নিগ্ধতা তার মনে একটা আলাদা শান্তি জাগিয়ে তুলেছে। অনিতা দেখল গ্রামটা যেন নিজের ছন্দে চলছে। ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, মাঠে গ্রামের ছেলেরা কৃষি কর্মে যুক্ত, গ্রামের বউরা বিভিন্ন ঘরেলু কাজে ব্যস্ত এবং কোথাও কোথাও তারাও নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছে। ঋদ্ধিমা ক্যামেরায় সমস্ত কিছু বন্দি করছিল। এমন সময় একটা লোককে দেখতে পেল অনিতা। একটা লম্বা চুলদাড়িওয়ালা মধ্যবয়স্ক লোক। কিছুটা দূরে একটা গাছের নিচে বসে আছে সে। তাকে ঘিরে বেশ কয়েকজন বাচ্চা দাঁড়িয়ে আছে। মধুরিমা এই দৃশ্য দেখে কিশোরকে জিজ্ঞেস করল, এই ওখানে কি হচ্ছে রে? আর বাচ্চাদের হিরিক কেন ওই লোকটার কাছে? কে ও? আরে ওটা তো একটা যাযাবর। কয়েকদিন আগেই এখানে এসেছে। ওই বটতলায় আস্তানা গেড়েছে। বেশ সুন্দর গান করে কিন্তু, আর নাকি হাতটা তো পড়তে পারে। তাই দেখো না, গ্রামবাসীদের হিরিক পড়ে গেছে। কিশোর উত্তর দিল। ঋদ্ধিমার চোখ চকচক করে উঠল। সে অনিতাকে বলল, এটা একটা দারুণ কন্টেন্ট, জলদি চল, আমি হাত দেখাবো, তুই রেকর্ড করবি, ওকে? এই কথা মতো সকলে এগিয়ে গেল সেই বট গাছের দিকে। গাছের একদম সামনে আসতেই যাযাবরটাকে ভালো করে দেখল অনিতা। অতিশয় ফর্সা সে। কোকড়ানো চুল আর নীল চোখ দেখে এটা বেশ বোঝা যাচ্ছে যে সে বাঙালি নয়। যাযাবরটা গ্রামের বাচ্চাদেরকে কিছু ভেলকি দেখাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল অনিতার দিকে। সঙ্গে সঙ্গে সে বলে উঠল, এসো এসো পথিক, তুমি এসেছ যশের খুঁজে, কিন্তু ভাগ্যে তোমার আছে কি জানতে চাও নাকি? ইলেহার বচন অখণ্ডনীয়। তাই নাকি? অনিতা বাঁকা হাসি হেসে বলল, দেখি তাহলে ইলেহার এলেম কত। এই বলে অনিতা ইলেহার সামনে গিয়ে বসল। বসার সময় চোখের ইশারায় সে ক্যামেরা চালু করতে বলল ঋদ্ধিমাকে। অনিতা নিজের হাত এগিয়ে দিয়ে ইলেহাকে এবার বলল, পড়ুন তো দেখি আমার ভাগ্য, বলুন দেখি আমার জীবনের ব্যাপারে, আমার ভবিষ্যতে ঠিক কি আছে। যাযাবর ইলেহা একগ্র হয়ে স্থির নজরে অনিতার হাত দেখতে লাগলো। তার মুখে একটা হাসি ফুটল। বীর সৈনিকের পুত্রী, স্কুলে দুঃখর, কলেজে স্বর্ণ পদক জয়ী, মুম্বাইতে বিরাট চাকরি, আর তারপর বিনোদনের জগতে যথেষ্ট খ্যাতি অর্জন। ঋদ্ধিমা, মধুরিমা ও প্রণব অবাক হয়ে গেল। সামান্যই যাযাবর কিভাবে এমন গড়গড় করে বলে চলেছে অনিতার জীবনী। অনিতা নিজে বিস্মিত হলেও নিজের চেহারায় তা ফুটে উঠতে দিল না। সে তাচ্ছিল্যের ভাব করে এবার বলল, পুরনো কাসুন দিয়ে ভালোই খাটতে পারেন দেখছি, নতুন কিছু বলুন, তাহলে বুঝবো আপনার এলেম। ইলেহা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো এবার অনিতার চোখের দিকে। পলকের নিমেষে কেঁপে উঠল অনিতার বুক। উফ, কি তীক্ষ্ণ সেই চাহনি! অনিতার মনের গহ্বরে লুকিয়ে থাকা অনেক রহস্য যেন পড়ে নিতে চাইছে সেই নীল দুটো চোখ। সাথে সাথে চোখ সরিয়ে নিল অনিতা। ইলেহা আবার অনিতার হাতের তালুর রেখা মনোযোগ সহকারে দেখতে লাগলো। সে আবার বলতে লাগলো, প্রতিপত্তি, খ্যাতি, ধন অনেক লাভ করেছ, তবে আরো করবে, আরো করবে। মনের সকল বাসনা তুমি পূর্ণ করবে। কিন্তু হঠাৎ থেমে গেল ইলেহা। পরক্ষণেই
সে অনিতার সঙ্গীদের দিকে তাকালো। তার মুখের ভাব হঠাৎ পাল্টে যেতে লাগলো, যেন একটা ভয়ঙ্কর কিছুর অনুভূতি পেয়েছে সে। চোখ বন্ধ করে ফেলল ইলেহা। তার গলা থেকে একটা গোঙানির শব্দ বেরোতে লাগলো। আধার, এক ভয়ঙ্কর চক্র, আধার আধার ভয়ঙ্কর চক্র, আধার আধার ভয়ঙ্কর চক্র, পাপ পাপ ভয়ঙ্কর খেলা দিয়ে মনের অন্ধকারের ক্ষুধা নিবারণ বুকের মাঝে রাখলেও যে নাকি কখনো যায়। হ্যাঁ, কালের চাকা ঘুরে গেছে, খুব সাবধান। ঘনিয়ে আসছে সে প্রতিশোধের আগুন মেটাতে, খুব সাবধান। ঘনিয়ে আসছে সে প্রতিশোধের আগুন মেটাতে। শিকারও শিকারী হয়ে যায়। অর্ধবাউরি, 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 অর্ধবাউরি। অনিতার সারা শরীর হঠাৎ শিউরে উঠল। এক টানে সে নিজের হাত সরিয়ে নিল ইলেহার হাত থেকে। পরক্ষণে ইলেহা চোখ খুলল। তার মুখে এখন ফুটে উঠেছে আদিম ভয়। ঋদ্ধি ভিডিও করা বন্ধ করেছে। মধুরিমা, প্রণব ও কিশোর সকলেই বিস্মিত নেত্রে দেখছিল এই আকস্মিক পট বদলকে। অনিতার চোখে মুখে এখন একটা আতঙ্কের ছায়া খেলা করছে। সে দৌড়ে উঠে পড়ল এবং প্রণবের কাছে এসে তার হাত ধরে বলল, আমি আমি এক্ষুনি এখান থেকে যেতে চাই প্রণব, এক্ষুনি। আমি কিছু জানি না, শুধু এখান থেকে আমায় নিয়ে চলো, আমি এখান থেকে চলে যাব। এই বলতে বলতে অনিতা প্রায় সংজ্ঞা হারালো। প্রণব শক্ত করে ধরল অনিতাকে। মধুরিমা চিন্তিত স্বরে বলল, প্রণব, ওকে বাড়িতেই নিয়ে চল, শরীর খারাপ হয়েছে বোধহয় নিতে। দাদা, আমরা আবার পরে বেরোবো, এখন বৌদিকে আগে বাড়িতে নিয়ে যাই চল, বলল কিশোর। ঠিক বলেছিস, আমরা বাড়ি যাই, উৎকণ্ঠিত স্বরে বলল প্রণব। তারপর প্রায় অবচেতন অনিতাকে জড়িয়ে ধরে সে বলল, নিতা নিতা, আমি এক্ষুনি তোমার বাড়ি নিয়ে যাচ্ছি, সব ঠিক হয়ে যাবে, চলো চলো। এই বলে সে অনিতাকে নিয়ে এগিয়ে চলল বাড়ির দিকে। বাকিরাও তাদের সাথে দ্রুত পায়ে এগোলো। ইলেহা নিষ্পলকভাবে বসে রইল। একটু আগে সে যা দেখেছে তা অতীব ভয়ঙ্কর, কিন্তু তাছাড়াও যা সে লক্ষ্য করেছে তাও কিছু কম ভয়ঙ্কর নয়। এক ভয়ঙ্কর ভবিতব্যের আগমনী দেখতে পেয়েছে সে। যা সে দেখেছে তা সত্যি হলে উফ, শিউরে উঠল ইলেহার মন। হঠাৎ ইলেহা আকাশের দিকে চাইল। আকাশের রং পাল্টে গেছে। গাঢ় ধূসর আকাশ বার্তা দিচ্ছে আসন্ন দুর্যোগের। ভালো নয়, এগুলো ভালো লক্ষণ নয়। চোখ বুজে ইষ্ট নাম জপ করতে আরম্ভ করল যাযাবর ইলেহা। সন্ধ্যাবেলায় অনেকটা স্বাভাবিক বোধ করল অনিতা। বারান্দায় বসে বসে সে মধুরিমা ও ঋদ্ধিমার সাথে চা খাচ্ছিল। বৃষ্টি হচ্ছে দুপুর থেকে। নভেম্বরের শীতে এই অকাল বর্ষণে ঠান্ডাটা আরো বেড়ে গেল মনে হচ্ছে। মধুরিমা আবার প্রশ্ন করল, আচ্ছা নিতা, তোর কি হয়েছিল বলতো সকালে? ওভাবে রিয়াক্ট করলি কেন তুই? অনিতা চায়ে চুমুক দিয়ে উত্তর দিল, জানি না মধু, কিন্তু এই যাযাবরটার কথাগুলো শুনতেই আমার কেমন একটা অস্বস্তি হতে লাগলো। অজানা এক অস্বস্তি ঘিরে ধরছিল আমায়। হয়তো কাল থেকে এত ধকল যাচ্ছে সেজন্য এরকম লাগছিল। আজ ভালো করে একটু বিশ্রাম কর, কাল থেকে দেখবি আবার চাঙ্গা হয়ে গেছিস। আর ওসব ফালতু যাযাবরের কথা নিয়ে বেশি ভাববি না, বুঝলি? বলল মধুরিমা। অনিতা ভাবলে হীনভাবে মাথা নাড়ালো। ঋদ্ধিমা এবার স্মিত হেসে বলল, ফুটেজ কিন্তু ভালো পেয়ে গেছি ভাই। এরপরের কদিন কিছু ঐতিহাসিক ও এক্সোটিক জায়গার ভালো ফুটেজ পেয়ে গেলেই কেল্লা ফতে। এরপর মধুরিমা ও ঋদ্ধিমা
নিজেদের মধ্যে গল্প করতে লাগলো। অনিতা দূরে চেয়ে রইল। এমন সময় প্রণব কিশোরের সঙ্গে বারান্দায় এলো। প্রণব অনিতার পাশের চেয়ারে বসে বলল, এখন ঠিক লাগছে? অনিতা ম্লান হেসে হ্যাঁ জানালো। মধুরিমা এবার কিশোরকে প্রশ্ন করল, আচ্ছা কিশোর, কাল আমরা কোথায় যাচ্ছি? আর প্লিজ এসব অং বং চং জ্যোতিষীদের কাছে নিয়ে যাস না প্লিজ। আরে না না, কালকে আমি আমাদের গ্রামের শিল্পকলা দেখাবো। আমাদের বাড়ি থেকে খানিক দূরেই একটা বসতি আছে, কিছু গায়ের কুমোরদের। ওরা যা সুন্দর জিনিস বানায় না, তোমরা ভাবতে পারবে না। কিশোর উত্তর দিল, বেশ, তাহলে আমরা কাল ওখানেই যাব, তবে সকালে নয়, দুপুরে প্লিজ। মন্তব্য করল ঋদ্ধিমা। আচ্ছা কিশোর, অর্ধভাউরি কি? সাথে সাথে প্রচণ্ড জোরে কাছেই কোথাও বাজ পড়ল এবং তৎক্ষণাৎ বাড়ির কারেন্ট চলে গেল। গোটা বাড়িটা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। একতলা থেকে বিনা পানির গলা ভেসে এলো, কিশোর, প্রণব, কেউ একটা তোরা নিচে আয় তো, আমাকে একটু সাহায্য কর জেনারেটরটা চালাতে। প্রণব উঠে পড়ল চেয়ার থেকে। আমি যাচ্ছি তোমরা সবাই কন্টিনিউ করো। এই বলে সে বারান্দা থেকে একতলায় নেমে গেল। কিশোরের মুখ কিন্তু পাল্টে গেছে, তার চোখে মুখে বিস্ময় এবং আতঙ্ক। অনিতার কয়েক সেকেন্ড আগে করা প্রশ্নটা যেন তাকে নাড়িয়ে দিয়েছে। কিরে, উত্তর দে। আবার বলল অনিতা। মানে হঠাৎই অর্ধবাহুরির ব্যাপারে তুমি কেন প্রশ্ন করছো বৌদি? কিশোরের গলায় স্পষ্ট অস্বস্তি ও ভয়ের ছোঁয়া পেল অনিতা। অনিতা দৃঢ় স্বরে বলল, কারণ আজ ওই যাযাবরটা এই নামটা নিয়েছিল আমার হাত দেখার সময়। কি অর্ধভাউরি, তুই কি কিছু জানিস এর ব্যাপারে? কিশোর একবার বারান্দা থেকে বাইরে চাইল। ঝড় বৃষ্টি চলছে পুরো দমে। থেকে থেকে বিদ্যুতের ঝলকানি যেন তাকে মনে করিয়ে দিচ্ছে ভয়ঙ্কর এক কাহিনী। কিশোর ক্ষীণ স্বরে এবার বলল, অর্ধভাউরি একটা ভয়ঙ্কর অপশক্তি। ছোটবেলায় দিদার কাছে শুনেছিলাম এই অর্ধভাউরি হচ্ছে একজন ভয়ঙ্কর পিশাচিনী। নিগূঢ় তন্ত্রবিদ্যার সাহায্যে কোনো এক মৃত যুবতীকে বানিয়ে তোলা হয় অর্ধভাউরি। ঋদ্ধিমার চোখ চকচক করে উঠল। সে বিদ্রূপের স্বরে বলল, আরে বাস কিশোর, এই যে একটা দারুণ এক্সোটিক ব্যাপার। এই তোদের গ্রামে এই পিশাচিনীটাকে পাওয়া যাবে নাকি রে? প্লিজ 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 দেখ না, ভুতুরে কন্টেন্ট পেলে জমে ক্ষীর পুরো। উফ। কিশোর ঋদ্ধিমার দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে চাইল, তারপর শীতল কণ্ঠে বলল, দেখো, এসব তোমাদের ঠাট্টার লাগতেই পারে, কিন্তু আমাদের কাছে এটা ঠাট্টা নয়। অর্ধভাউরির সন্ত্রাস এই গ্রাম বহুদিন সহ্য করেছে। আমাদের জন্য ওই নামটা অভিশাপের থেকে কম কিছু নয়। অনিতা এবার সোজা হয়ে বসে বলল, তার মানে তুই দেখেছিস এই অর্ধভাউরিকে? এই গ্রামে সে আছে? কিশোর ভয়ার্তভাবে ক্ষীণ স্বরে বলল, আমি যখন ছোট ছিলাম তখন দিদা, বাবা ও গ্রামের বাকিদের থেকে শুনেছিলাম যে গ্রামে প্রচুর মানুষ হারিয়ে যাচ্ছে। তাদের অর্ধভুক্ত শরীর গ্রামের জঙ্গলের ভিতরে পোড়ো মন্দিরে পাওয়া যাচ্ছে বৌদি। তখন গ্রামে খুব হইচই শুরু হয়েছিল। মা আমাকে এক মুহূর্ত ঘর ছাড়া হতে দিত না। তারপরে একদিন সব ঠিক হয়ে গেল আগের মতো, আর কেউ হারিয়ে যেত না। দিদি বলেছিল ক্ষুধা মিটে গেছে অর্ধভাউরির, সে আর স্বীকার করবে না। ঠিক তখনই বারান্দায় ও সারা বাড়িতে আলো জ্বলে উঠল। জেনারেটর চালু হয়েছে। মধুরিমা এবার বেশ উৎসাহের সঙ্গে বলল, তার মানে এই জঙ্গলের পোড়ো মন্দিরে ওই পিশাচিনীর আড্ডা ছিল। আরে বাস, এই তাহলে আমরা কালকে ওখানেই যাব। হ্যাঁ, একটা দারুণ কন্টেন্ট পাওয়া যাবে। কি বলিস ঋদ্ধি, নিতা? ঋদ্ধিমা এই কথায় সম্মতি জানিয়ে বলল, একদম মধু, কাল আমরা ওই মন্দিরেই যাব, ওই কুমোরদের বস্তিটা ঘুরে। পুরো জমে ক্ষীর হবে কাল। প্যারানর্মাল কন্টেন্ট পেলে আহা। অনিতা কিছু বলল না। সে যেন কিছু ভেবে চলেছে বুঝল কিশোর। হঠাৎ অনিতা আবার প্রশ্ন করল, এই অর্ধভাউরিকে দেখতে কেমন রে কিশোর? তোর দিদা বলেছিল কিছু? কিশোর একটু ভাবতে লাগলো। ঠিক সেই সময় বারান্দায় এসে ঢুকলো প্রণব। অনিতার পাশে বসে সে হাঁফ ছেড়ে বলল,
ওফ বাবা, এই জেনারেটরটা হয়েছে এক জ্বালা। যাই হোক, কি গল্প হচ্ছে শুনি? এই তোদের গ্রামের একটা পেতনির গল্প হচ্ছিল এতক্ষণ, অর্ধ ভাউরি। হাসি মুখে বলল ঋদ্ধিমা। আর ওই পেতনির আড্ডায় কাল আমরা সবাই যাব, মন্তব্য করল মধুরিমা। প্রণব এবার কিশোরের দিকে তাকালো, তারপর বিরক্তির স্বরে বলল, তুই পাহাড়ে এসো বটেই ভাই, যেই না একটু ঝড় বৃষ্টি দেখলি অমনি সেই ছোটবেলার ওই বস্তা পচা ভূতের গল্প শোনাতে বসলি। সত্যি কি যে করি। ওকে আমি জিজ্ঞেস করেছিলাম প্রণব। ধীর কণ্ঠে বলল অনিতা। প্রণব অবাক হয়ে গেল। তুমি ওকে জিজ্ঞাসা করেছিলে? কিন্তু ওই অর্ধবাউরি নামটা তুমি জানলে কি করে? আজকে সকালে ওই যাযাবরটার থেকে। প্রণবের এবার মনে পড়ল সকালের ঘটনাগুলো। সে এবার অনিতাকে জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে বলল, ডার্লিং, তুমি এখনও এসব নিয়ে পড়ে আছো? আচ্ছা, এই অর্ধভাউরি এইসব সে ধাপ্পাবাজি নিতা। আর কিশোর, এই তুই এসব এসব ফালতু জিনিস শুনিয়ে আর তোর বৌদিকে ভয় দেখাবি না, বুঝলি? কিশোর মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সে যাই হোক, কাল কিন্তু আমরা ওই মন্দিরে যাচ্ছি, ব্যাস, বলল মধুরিমা। হ্যাঁ, এটা কিন্তু ফাইনাল প্রণব, বলল ঋদ্ধিমা। প্রণব চোখ উল্টে বলল, ঠিক আছে বাবা, ঠিক আছে, এখন আপাতত আমরা সবাই খাওয়া দাওয়া করতে যাই, চল। তারপর অনিতাকে নিয়ে সে উঠল সোফা থেকে। সকলে মিলে তারা ডিনার করতে চলে গেল। গভীর রাত, ঝড় বৃষ্টি খানিকক্ষণ আগে থেমে গেছে। গোটা গ্রামে শীত যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে। বট গাছটার নিচে আগুন জ্বালিয়ে চাদর জড়িয়ে বসে চিলিম টানছিল ইলেহা। এটিই হচ্ছে তার জীবনের রসদ। চিলিমে টান দিতে দিতে সে ভাবতে লাগলো সকালের ঘটনা। আসন্ন যে বিপদ সে দেখেছে তা অতীব ভয়ঙ্কর। মেয়েটার জীবন বিপন্ন, কিন্তু কেন বিপন্ন সেটাও সে দেখেছে। এবং একটা সুপরিকল্পিত চক্রব্যূহ তার সামনে ভেসে উঠেছে। চিলিম টানতে টানতে গভীর নেশায় টলিয়ে গিয়েছিল ইলেহা। হঠাৎ সে গলায় একটা টান অনুভব করল। শ্বাস নিতে কষ্ট হলো তার। কেউ যেন তার শ্বাস রুদ্ধ করার চেষ্টা করছে। ছটফট করতে লাগলো সে, কিন্তু সব প্রচেষ্টা বিফল হলো। আততায়ীর শক্ত হাত চিরনিদ্রায় পাঠিয়ে দিল যাযাবর ইলেহাকে। তারপর বস্তায় বেঁধে ইলেহাকে নিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে গেল আততায়ী। কুমোরদের বসতি দেখে শ্যুট করে অনিতারা যখন বেরোলো তখন সন্ধে 7টা বাজে। অন্ধকার বেশ ভালোই হয়ে এসেছে। কুয়াশার একটা হালকা চাদর যেন গ্রাস করছে ধীরে ধীরে গোটা গ্রামটাকে। এবার কিন্তু ওই জঙ্গলের মন্দিরটায় আমরা যাব কিশোর, বলল মধুরিমা। হ্যাঁ, এটাই আমাদের নিহারপুর যাত্রার মেন অ্যাট্রাকশন হবে, উৎসাহের স্বরে বলল ঋদ্ধিমা। কিশোর একবার অনিতা ও প্রণবের দিকে তাকালো। অনিতা বলল, আমরা যাব ওই মন্দিরে কিশোর, তুই নিয়ে চল আমাদের। আচ্ছা ঠিক আছে বৌদি, তোমরা আমার সঙ্গে এসো, এখান থেকে একটু দূরেই সেই জঙ্গল, বলল কিশোর। তারপর সে হাঁটতে লাগলো। অনিতা প্রণবের হাত ধরে হাঁটতে লাগলো। দূরে সাঁওতালদের পাড়া থেকে ধামসা মাদলের আওয়াজ শোনা যাচ্ছে। অন্ধকার শীতের রাতে বেশ একটা রোমাঞ্চকর অনুভূতি হলো সকলে। আচ্ছা কিশোর, ওই অর্ধভাউরিকে কেমন দেখতে ছিল রে? প্রশ্ন করল মধুরিমা। অনিতা এই কথায় সায় দিয়ে বলল, এই হ্যাঁ, কাল তোকে তো আমি এটাই জিজ্ঞেস করছিলাম, তুই জানিস কিছু এ ব্যাপারে? কিশোর সামনে তাকিয়ে হেঁটে চলেছিল। সে পিছনে না তাকিয়েই বলল, হ্যাঁ বৌদি, আমি জানি অর্ধভাউরিকে কেমন দেখতে। প্রণব হেসে বলল, ব্যাস, আবার শুরু হলো সেই গল্প। নিতা, তুমি আর তোমার ঠাকুরপো সত্যি বলিহারি। মধুরিমা ধমক দিল প্রণবকে। এই বেটা, তুই একটু চুপ থাকতো, একটা ইন্টারেস্টিং জিনিস শোনাচ্ছে কিশোর, আর খালি ব্যাঘ্রা দিয়ে যাচ্ছিস। ঋদ্ধিমা এবার ক্যামেরাটা বার করে বলল, আমরা তো জঙ্গলে এসেই পড়েছি, তাহলে এবার আমি রেকর্ডিং শুরু করছি, আর কিশোর তুই গল্পটা শুরু করে ফেল।
কিশোর জঙ্গলে প্রবেশ করতেই বলতে শুরু করলো, অর্ধভাউরির গায়ের রং গাঢ় কালচে লাল, তার সমস্ত শরীরে ক্ষতের চিহ্ন আর কালশিটের দাগ। সে নাকি উলঙ্গ হয়ে থাকে সবসময়। দাঁড়া দাঁড়া, আমার কিছুটা মনে পড়ছে। হঠাৎ বলে উঠল প্রণব। কি মনে পড়ছে? কৌতূহলী দৃষ্টিতে প্রণবকে প্রশ্ন করল অনিতা। এই যে অর্ধভাউরি নাকি কোনো মরা মেয়ের লাশ নিয়ে কিসব মন্ত্রতন্ত্র করে তৈরি হয়, মানে বদলা টদলা নেওয়ার জন্য। দিদা এমন কিছুই বলেছিল না কিশোর? কিশোর মাথা নেড়ে হাঁটার গতি বাড়িয়ে গম্ভীর গলায় বলতে লাগলো, হ্যাঁ, কোনো নিষ্পাপ মনের মেয়েকে যাকে জীবিত অবস্থায় অনেক লাঞ্ছনা বঞ্চনার শিকার হতে হয়েছে, তার মৃত্যুর পর নিগূঢ় কালো জাদু তন্ত্রক্রিয়ার মাধ্যমে এই পিশাচিনীতে পরিণত করা হয়। তারপর তাকে স্থাপিত করা হয় কোনো এক ভগ্নস্তূপের কাছে লোকালয় থেকে অনেক দূরে। তাকে শান্ত রাখতে হলে প্রত্যেক মাসের অমাবস্যায় তাকে মানুষ শিকার হিসেবে দিতে হয়, না হলে সে নিজে শিকারে বেরোয় এবং মৃত্যু মিছিল চারদিকে শুরু হয়ে যায়। কথাগুলো শুনতে শুনতে গায়ে কাঁটা দিয়ে উঠল অনিতার। আজ অমাবস্যা, আকাশ এখন কুচকুচে কালো হয়ে গেছে। জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছে তারা। ধামসা মাদলের শব্দ কিছুই এখন প্রায় শুনতে পাওয়া যাচ্ছে না। অনিতার মনে হতে লাগলো অন্ধকার বনের মধ্যে দিয়ে যেন কেউ তাদের সকলের উপর নজর রেখে চলেছে। ঋদ্ধিমা এতক্ষণ ক্যামেরাটা কিশোরের দিকে ধরেছিল। এবার সে হেসে উঠল। এই যে পুরো হলিউড লেভেলের গল্প রে। তোদের দিদা তো মারাত্মক লেভেলের চিত্রনাট্য বানাতে পারতো কিশোর। দিদা, তুমি যেখানেই থাকো তোমায় স্যালিউট। কিশোর চুপ করে তাকিয়ে রইল ঋদ্ধিমার দিকে কয়েক সেকেন্ড, তারপর বাঁ দিকে ইশারা করে বলল, এই যে এইটাই সেই মন্দির, আমরা পৌঁছে গেছি। সাথে সাথে সকলে তাকালো সেদিকে। তাদের সামনে দাঁড়িয়ে আছে একটা ভগ্নপ্রায় মন্দির। মন্দিরটাকে দেখে বোঝা যাচ্ছে সেটা বহু প্রাচীন। তাকে ঘিরে আছে লতা পাতা আর আগাছার ঝোপ। ঋদ্ধিমা সাথে সাথে ক্যামেরা নিয়ে ছুটে গেল মন্দিরের কাছে। খুশিতে আত্মহারা হয়ে প্রায় চেঁচিয়েই উঠল সে। উফ, এই যে মারাত্মক জিনিস। সত্যি নিতা, তোর বয়ফ্রেন্ডের গ্রামে আসা সার্থক হলো। এটা সত্যি এক্সোটিক একটা জিনিস। এই মধু, আয় আয় আয়, আমরা ভালো করে ঘুরে দেখি। মধুরিমাও কৌতূহল ও উৎসাহ ভরা দৃষ্টিতে এগিয়ে গেল মন্দিরের দিকে। অনিতা ভালো করে দেখতে লাগলো মন্দিরটাকে। কিশোরের দিদার কথা সত্যি হলে এই মন্দিরেই এককালে বাস করত এক ভয়ঙ্কর অপশক্তি। সেই শীতের রাতে গাটা শিউরে উঠল অনিতার। হঠাৎ অনিতা কিশোরকে প্রশ্ন করল, আচ্ছা কিশোর, অর্ধভাউরিকে জাগিয়ে তোলা হয়তো প্রতিশোধের জন্য, কিন্তু তাহলে সে বাকিদের কেন মারে আর কিভাবেই বা চলে যায়, যেমন তুই কাল বলছিলিস? কিশোর একটা ম্লান হেসে বলল, দিনের শেষে সে যে একটা পিশাচিনী বৌদি, মানুষ বলি তো তার লাগবে। আর বদলাপূর্ণ হলে অর্ধভাউরি নিজে থেকেই মিলিয়ে যায়। এতক্ষণে মধুরিমা ও ঋদ্ধিমা ফিরে এসেছে। মধুরিমা বলল, চারিদিকে সব অদ্ভুত অদ্ভুত চিহ্ন রয়েছে মন্দিরে, আর বেশ কিছু হাড়গোড় পড়ে আছে। ঋদ্ধিমা বড় বড় চোখ করে ভনিতা করে অনিতা ও প্রণবকে বলল, তোদের পিশাচিনী আবার ডেরা বেঁধেছে নাকি রে? বাজে কথা বলিস না ঋদ্ধি। ধমকে উঠল অনিতা। তার চোখে মুখে একটা অস্থিরতার উৎকণ্ঠার ভাব নজর এড়াল না কারোর। প্রণব অনিতার কাঁধে হাত রেখে বলল, তুমি অযথাই চটে যাচ্ছ নিতা, এই নাও। এই বলে কাঁধের ব্যাগ থেকে একটা রামের বোতল বার করে অনিতাকে দিল সে। এটা হচ্ছে শরীরকে গরম ও মনকে শক্ত করার টনিক। বাঁকা হাসি হেসে বলল প্রণব। এই দেখে ঋদ্ধিমা বলে উঠল, এতক্ষণে কাজের জিনিস বেরিয়েছে। পথে এসো গুরু। এই প্রণব, আমাদেরও দে। সবার জন্য আছে, দাঁড়া। এই বলে প্রণব ঋদ্ধিমা ও মধুরিমাকে একটা করে বোতল দিল। তারপর নিজের জন্য একটা বোতল বার করে মন্দিরের চাতালে বসল।
বাকিরাও তার পাশে গোল করে বসল। মদের আসর বেশ জমে উঠল। রাত অনেকটাই হয়েছে। অমাবস্যার কারণে এক ফোঁটা চাঁদের আলো পর্যন্ত পড়ছে না জঙ্গলের ভিতরে। চারিদিক থম মেরে আছে যেন। নেশাটা সবে চড়তে শুরু করেছে অনিতার। সে প্রণবের দিকে চেয়ে বলল, জানো, পরশু রাতে এই গ্রামে আসার সময় ওই ঘটনাটা যখন ঘটেছিল, আমি তখন সবটা রেকর্ড করেছিলাম, কিন্তু আশ্চর্য ব্যাপার যে পরে যখন ভিডিওটা দেখলাম তখন সেই কালো অবয়বটা নেই, স্ক্রিন ঝিরঝির করছিল। প্রণব অনিতার কথাটা উড়িয়ে দিল। আরে সেই রাতে কি না কি দেখেছিলাম, তুমি ওসব বাদ দাও তো, একটু একটু রোম্যান্স করি। এই বলে সে অনিতাকে নিজের গায়ের কাছে টেনে নিল। অনিতা মেকি প্রতিবাদের চেষ্টা করল। ছাড়ো, যেখানে সেখানে সবার সামনে শুরু হয়ে যায়। ঋদ্ধিমা তখন নেশায় টলছে। সে বলল, অনেক, তুই আর আমাদের সাথে ফিরিস না, বুঝলি? এই গ্রামে বিয়ে কর, বাচ্চা কর, আর এই মন্দিরে হানিমুন মানা, আর 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 তার সাথে এই কিশোরকে নিয়ে আমি আর মধু ভালো করে এনজয় করি। আর আমাদের তিনজনের ভিডিও করি। বিশ্রী হাসি হেসে বলল মধুরিমা। একটা অদ্ভুত শীষ দেয় অর্ধভাউরি, বলে উঠল কিশোর। তার গলা গম্ভীর। শীষ? অনিতা হঠাৎ সজাগ হয়ে গেল। পরশু রাতেও তারা শীষ শুনেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্ধভাউরি শীষ দিয়ে তার শিকারকে নিস্তেজ করে দেয়, তারপর তারপর ভয়ঙ্কর মৃত্যু দেয়। শীতল কণ্ঠে বলল কিশোর। হঠাৎ যেন মন্দিরের ভিতরে কারো চলার শব্দ পেল অনিতা। শুকনো পাতার খসখস শব্দ তার কানে এলো। কেউ যেন একটা ভিতরে আছে। হঠাৎ কিশোর উঠে পড়ল। তার চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠেছে। সে বলল, অর্ধভাউরি কাহিনী নয় বৌদি, সে সত্যি আছে, এবং এবং সে ফিরে এসেছে এই গ্রামে। এক মুহূর্তে অনিতার ষষ্ঠ ইন্দ্রিয় যেন সজাগ হয়ে উঠল। নেশার ঘোরটা ভালো রকম থাকলেও আগের চাইতে যেন একটু কমেছে। সে কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল, মানে তুই তুই কি বলতে চাইছিস? ও বলতে চাইছে তোদের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। সাথে সাথে অনিতা প্রণবের দিকে চাইল। এ কে? প্রণবের চোখে মুখে ফুটে উঠেছে এক ভয়ঙ্কর পাশবিক চাহনি। তার ঠোঁটের কোণে খেলছে বাঁকা হাসি। হ্যাঁ অনিতা, হ্যাঁ, অর্ধবাউরির মহাভক্ত তুই তুই আর তোর ওই বন্ধু। তোদেরকে দিয়েই হবে তোর বদলা। ওর বদলা তোদেরকে দিয়েই পূর্ণ হবে এবং মিটবে আমাদের এত বছরের মনের জ্বালা। শীতল কণ্ঠে হেসে উঠে বলল প্রণব। সঙ্গে সঙ্গে গোটা মন্দির জুড়ে একটা হাসির রব খেলে গেল। বদলা, আমার বদলা চাই, বদলা বদলা। অনিতা বিস্ফারিত দৃষ্টিতে চারিদিকে দেখতে লাগলো। তার মাথায় যেন বাজ ভেঙে পড়েছে প্রণবের কথায়। মধুরিমা ও ঋদ্ধিমার চোখে মুখেও তখন প্রবল ভয়ের ছায়া। তারা বুঝতে পারছে না কি হচ্ছে। এসব কি 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 বলছো প্রণব? আমি আমি তোমার হবু স্ত্রী। করুণ স্বরে বলল অনিতা। এবার হেসে উঠল কিশোর। তারপর গর্জে উঠল সে। হবু স্ত্রী নয়, একটা পরিত্যক্ত রেন্ডি তুই, আর তোর বন্ধুগুলো তোরা রাক্ষসী। অনিতা তাকালো কিশোরের দিকে। এই ছেলেটাই তাকে বিগত কয়েকদিনে এত আদর যত্ন করছিল, আর এখন সে কি বলছে? তোরা তোরা কি চাস? আমাদের টাকা পয়সা সব নিয়ে নে, কিন্তু আমাদের ছেড়ে দে।
ছেড়ে দে আমাদের, প্লিজ। কাঁদতে কাঁদতে বলল ঋদ্ধিমা। প্রণব ঋদ্ধিমার দিকে তাকালো, তারপর শীতল কণ্ঠে বলল, আমরা বদলা চাই, বিচার চাই। আমরা আমাদের ফুলের মতো নিরীহ বোনটাকে তোরা তিনজন রাক্ষসী মানসিক যন্ত্রণা দিয়ে ব্ল্যাকমেল করে আত্মহত্যা করতে বাধ্য করেছিলিস। মনে পড়ে 2 বছর আগে সেই মেয়েটাকে মনে পড়ছে। সাথে সাথে স্মৃতির গহ্বরে লুকিয়ে থাকা কিছু কথা ভেসে উঠতে লাগলো অনিতার চোখের সামনে। কলেজের ফাইনাল ইয়ার, অলকা ফার্স্ট ইয়ারের মেয়ে। মনে পড়ে গেল সেই মেয়েটাকে নিয়ে তারা তিনজন কত মজা হাসি ঠাট্টা করেছিল, রীতিমতো র্যাগিং করেছিল তারপর একদিন সেই মেয়ে কলেজ ছেড়ে চলে যায়, আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অনিতা এবার ভয়ার্ত কণ্ঠে প্রণবকে প্রশ্ন করল, তুমি অলকার দাদা? প্রণব অনিতার দিকে তাকিয়ে হেসে উঠল, মনে পড়েছে তাহলে ডার্লিং? মনে পড়লো সেই মেয়েটাকে? হ্যাঁ হ্যাঁ, আমি সেই অভাগীর দাদা, যাকে দিনের পর দিন তোরা তিনজনে মিলে তিলে তিলে মেরেছিলিস। আমার বোনটাকে নগ্ন করে সবার সামনে হাঁটিয়েছিলিস তোরা সেই হোস্টেলে। যেই মেয়েকে আমরা সবাই মাথায় করে রাখতাম, তার উপর অনেক অত্যাচার করেছিলিস তোরা। আবার সেই পৈশাচিক হাসির কলরবে কেঁপে উঠল গোটা মন্দির। বদলা চাই, বদলা, শুধু বদলা চাই আমার, বদলা। কিশোর মধুরিমার দিকে তাকাতে একটা পৈশাচিক আনন্দ খেলে গেল তার মুখে। প্রবল আতঙ্কে মধুরিমার জিন্স ভিজে গেছে, সে ক্রমাগত কেঁদে চলেছে। হ্যাঁ দাদা, দাদা তো এখনই ছড়িয়ে ফেলেছে। অট্টহাসি হেসে উঠে বলল কিশোর। প্রণব সেদিকে পাত্তা না দিয়ে আবার অনিতাকে বলতে লাগলো, অলগা বাড়ি ফিরে এসে কয়েকদিনের মধ্যেই আত্মহত্যা করে। ওর একটা গোপন চিঠি আমি সেদিন পাই, সেখানেও লিখে গেছিল আত্মহত্যা করার কারণ। কিন্তু অভাগী শান্তি পান, আত্মহত্যা করে সে অসফল, কোমায় চলে যায় আমার বোনটা। কথাগুলো বলতে বলতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল প্রণবের। শেষমেশ অলকা মারা গেল। প্রবল কষ্ট পেয়ে আমাদের বোনটা চলে গেল। অনিতা আর কিছু ভাবতে পারল না। গোটা জঙ্গলে যেন একটা ঝড় উঠেছে, তার হৃদযন্ত্র যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। ঋদ্ধিমা মিনতি করে উঠল কিশোরের পা ধরে, প্লিজ আমাদের ছেড়ে দে কিশোর, প্লিজ 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 প্লিজ, আমাদের পুলিশে দে কিশোর, আমরা ভুল করেছি, প্লিজ আমাদের ছেড়ে দে, প্লিজ প্লিজ। চেঁচিয়ে উঠল ঋদ্ধিমা। কথাটা শেষ করতে পারল না সে, কারণ তার আগেই কিশোর একটা মোটা বাঁশের ডাল নিয়ে সজোরে ঋদ্ধিমার মাথায় মারল। মাটিতে লুটিয়ে পড়ল মেয়েটা, রক্তে ভেসে যেতে লাগলো তার মাথা। চেঁচিয়ে উঠল অনিতা। বিস্ফারিত চোখে সে দেখল তার বন্ধুর নিথর দেহ। তখনই আবার সেই শীষের শব্দ শোনা গেল। মন্দিরের ভিতর থেকে সেই শব্দ এবার মন্দিরের চাতালের দিকে এগিয়ে আসছে। মাথা ঝিমঝিম করতে লাগলো অনিতা ও মধুরিমার। কিশোর প্রণবের হাত ধরে বলল, চল 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 দাদা চল, আমাদের কাজ শেষ, এবার অর্ধভাউরি নিজের প্রতিশোধ নিজেই পূরণ করুক। আরে চল চল চল। এই বলে সে প্রণবকে নিয়ে দৌড় লাগালো জঙ্গলের ভিতর থেকে। কয়েক সেকেন্ডের মধ্যে দুজন মিলিয়ে গেল আঁধারে। অনিতা এবার ওঠার চেষ্টা করল, কিন্তু না, তার শরীর তার সঙ্গ দিচ্ছে না। মদের নেশা অবশ করে দিয়েছে তাকে ও মধুরিমাকে।
হঠাৎ এক পাশবিক গগনভেদী হুঙ্কারে গোটা মন্দির কেঁপে উঠল। মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এলো অর্ধ ভাউরি। উলঙ্গ পিশাচিনীর চোখ কাঠ কয়লার মতো জ্বলছে, তার সদন্ত ছিঁড়ে খেতে চাইছে শিকারকে। নিমেষের মধ্যে সে ঝাঁপিয়ে পড়ল মধুরিমার উপর। তারপর পুতুলের মাথার মতো ছিঁড়ে ফেলল মধুরিমার মাথা। বদলা বদলা চাই, বদলা, শুধু বদলা চাই আমার, বদলা। গর্জে উঠল অর্ধ ভাউরি। তারপর ছিন্ন ভিন্ন করে খেতে লাগলো মধুরিমার শরীরকে। তারস্বরে ভয়ে আর্তনাদ করে উঠল অনিতা। অর্ধভাউরি ঋদ্ধিমার শরীরের দিকে এগোচ্ছিল। এবার সে অনিতার দিকে তাকিয়ে হেসে উঠল। বদলা, শিকার, শিকার আমার, শিকার আমার। এক পা করে এগিয়ে আসতে লাগলো সেই পিশাচিনী অনিতার দিকে। তার মরা পচা নিঃশ্বাসের গন্ধ পাচ্ছে অনিতা। মৃত্যু আসন্ন। হঠাৎ গলায় পড়া সাই বাবার রূপোর লকেটটা নজরে পড়ল অনিতা। মুম্বাইয়ে থাকাকালীন এক বন্ধু তাকে এটা দিয়েছিল। এটা নাকি খারাপের হাত থেকে বাঁচায়। তৎক্ষণাৎ গলা থেকে ছিঁড়ে সেটা সে ছুঁড়ে মারল অর্ধ ভাউরির গায়ে। পিশাচিনীর সারা শরীর যেন জ্বলে উঠল। চিৎকার করে সরে গেল সে। সঙ্গে সঙ্গে যেন শরীরে বল ফিরে পেল অনিতা। কোনো ক্রমে উঠে দাঁড়ালো সে। তারপর ছুটতে আরম্ভ করল। নেশার ঘোর অনেকটা নেমে গেছে। যে করে হোক তাকে এই অভিশপ্ত জায়গা থেকে বেরোতেই হবে। বেশ খানিকক্ষণ উদ্ভ্রান্তের মতো ছুটল অনিতা। পিছনে মাঝে মধ্যেই সে খসখস শব্দ পাচ্ছে। অর্ধভাউরি তাকে ধাওয়া করছে। এমন সময় অনিতার কানে এলো ধামসা মাদলের শব্দ। তার মানে সে জঙ্গলের প্রায় বাইরে বেরিয়ে এসেছে। হ্যাঁ, ওই তো সেই মেঠো রাস্তা যেটা দিয়ে তারা এই জঙ্গলে ঢুকেছিল। ওই তো দূরে মশালের আলো। আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। আমি আবার তোকে জব্দ করে দিয়েছি অলকা। উন্মাদের মতো হাসতে হাসতে বলতে লাগলো অনিতা। জঙ্গলের বাইরে সে পা রাখতে গেল, কিন্তু এ কি, নিজের জায়গা থেকে নড়তে পারছে না কেন অনিতা? হঠাৎ ধামসা মাদলের শব্দ মিলিয়ে যেতে লাগলো। মশালের আলো হারিয়ে যেতে লাগলো। জঙ্গলটা এলোমেলো হয়ে গেল। আবার সেই মাংস পচা নিঃশ্বাসের গন্ধ পেতে লাগলো অনিতা। আবার সেই হাসির শব্দ পেল সে। পালাতে পারবি না, পালাতে পারবি না, পালাতে পারবি না। তোর মৃত্যু আমার হাতে, আমার হাতে। এ কি, অনিতা দেখল সে আবার সেই মন্দিরের চাতালে বসে আছে। তার গায়ের একদম সামনে দাঁড়িয়ে আছে অর্ধ ভাউরি। তাহলে কি এতক্ষণ হ্যালুসিনেট করছিল সে? আর ভাবতে পারল না অনিতা, কারণ তখনই ঝাঁপিয়ে পড়ল অর্ধভাউরি তার উপর। আর্তনাদ করে উঠল অনিতা। তারপরে সব শেষ। জঙ্গলে নেমে এলো শ্মশানের নিস্তব্ধতা। প্রণব নিজের মেয়েকে কোলে নিয়ে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে। 3 মাসের আরাধ্যা তার নয়নমণি। আজ ষষ্ঠী।
দূরে মাঠের প্যান্ডেলে ভিড় বেশ হয়েছে, গায়ের লোক আনন্দ করছে। অলকার কথা মনে পড়ল তার। পুজোর সময় ছোট বোনকে নিয়ে কত না আনন্দ করত সে আর কিশোর। আজ সে থাকলে ভাইজিকে নিয়ে বাড়ি মাথায় করত পাগলিটা। একটা দীর্ঘশ্বাস ফেলল সে। বোনকে বাঁচাতে সে পারেনি, কিন্তু বদলা সে নিয়েছে। অপ্সরা রূপী রাক্ষসীদের সে বলি দিতে সফল হয়েছে। তারপর সে মেয়েকে নিয়ে ঘরে চলে গেল। নিহারপুর পুজোর আনন্দে মেতে উঠল। দূরে ধামসা মাদল বাজছে, সাঁওতালদের গান ভেসে আসতে লাগলো। এতক্ষণ আপনারা শুনছিলেন বৈশম্পায়ন দাশের কলমে অর্ধভাউরি। আজ গল্প পাঠে ছিল অভিক, অন্যান্য চরিত্রে সোমা মিত্র, লেখা সাত্ত্বিক, কৃষ্ণকলি, দীপঙ্কর, পম্পা, সৌম্য, বৈশম্পায়ন এবং পার্থপ্রতিম দাস। শব্দ সংযোজন ও আবহে নীলাভ, প্রচ্ছদ অলঙ্করণে ঈশান। গল্পটির সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় পার্থপ্রতিম দাস। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।